পশ্চিমবঙ্গে সর্বনাশ করার জন্য মমতা তুলেছিল অনুপ্রবেশের তত্ত্ব, সেই তত্ত্বকে হাতিয়ার করে গোটা দেশ জুড়ে অমিত শাহ এবং মোদি তারা তাদের হিন্দুত্ববাদী প্রক্রিয়াটা চালু করলেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ এই প্রান্তিক রাজ্যগুলোতে অনুপ্রবেশকারী নাম দিয়ে তারা একটা ধর্মীয় জিগির তোলার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী তিনি দুর্নীতিবাজ অফিসারদের লালন পালন করেছেন। কেন যিনি আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক হচ্ছেন তিনি তো পশ্চিমবঙ্গে আইএএস কাডার হিসেবেই কাজ করেছেন। যে মুখ্যমন্ত্রী নিজেই এই দুর্নীতিটা করিয়েছেন, করাচ্ছেন এবং করাবেন। খালি একটা হুমকি যে আমার মতামতের বাইরে গেলে পরে তোমার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব, নতুবা তোমার দুর্নীতি কোনো দুর্নীতি নয়। আজকের দাদাদিদির রাজনীতিতে আমাদের অতিথি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার পাশাপাশি তার আরও একটা পরিচয় আছে, আপনারা জানেন রাজ্যসভার সদস্য। সরাসরি স্যার আপনাকে শুভ বিজয়া প্রথমেই জানাই। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। এসআইআর এর নিয়ে রাজনৈতিক দলগুলো তারা এত কেন বিবৃতি দিচ্ছে? এটা তো একটা ইলেকশন কমিশনে তাদের একটা সিদ্ধান্ত, যে প্রক্রিয়াতেই হোক না কেন, কিন্তু দেখছি রাজনৈতিক নেতাদের বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য, কখনো ইলেকশন কমিশনের অফিসের বাইরে ধর্ণা, কখনো দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিচ্ছে। আদতে এসআইআর এ রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্কটা কোথায়? না, এই প্রশ্নটা আপনারা করেছেন কোন রাজনৈতিক দল কি বলছেন তা নিয়ে আমি আদৌ ভাবিত নই, কিন্তু আমার কাছে বিষয়টা একটা ভিন্ন মাত্রার। সেটা হচ্ছে এসআইআরটা আলোচনা করতে গেলে আমাদের আলোচনা করতে হবে নির্বাচন কমিশনের নিয়োগটা। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে এত বড় একটা সাংবিধানিক পদে যাকে নিয়োগ করা হবে সেই নিয়োগের জন্য একটা কমিটি হবে, যে কমিটিতে 3 জন থাকবেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। এটা বলা হয়েছিল কেন? যে এটা ভারসাম্য রাখার জন্য। কিন্তু বিজেপি সরকার তারা এতটাই আতঙ্কিত যে তারা সঙ্গে সঙ্গে আইন প্রণয়ন করে তারা ঠিক করলেন নির্বাচন কমিশন তাকে পছন্দ করা হবে এবং নিয়োগপত্র দেওয়া হবে, তার জন্য 3 জনের কমিটি হবে। সেই কমিটিতে কারা থাকবেন? প্রধানমন্ত্রী থাকবেন, প্রধানমন্ত্রীর মনোনীত আরেকজন মন্ত্রী থাকবেন এবং বিরোধী দলনেতা থাকবেন। এর অর্থটা কি? এর অর্থটা যে প্রধানমন্ত্রীর একেবারে হাতের লোক, অর্থাৎ বিজেপি আরএসএস এর হাতের লোক, তিনি হবেন নির্বাচন কমিশনার। এবং সেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সমস্ত নির্বাচন কমিশনার কাজ করছেন তারা কিন্তু সাংবিধানিক দায়িত্ব পালনে পশ্চিম ভারতবর্ষের প্রজাতান্ত্রিক ব্যবস্থাকে সচল রাখার জন্য কাজ করছেন না। ভোটার লিস্টকে আপডেট করা একটা রেগুলার প্রসেস। হঠাৎ একটা ভোটের মুখে দাঁড়িয়ে আমি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম করে পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করছি। বিহারে কি দেখেছেন আপনারা? বিহার সম্পর্কিত ব্যাপারে সুপ্রিম কোর্টে মামলাও চলছে এবং সেখানে এমন নির্বাচন কমিশন ভারতবর্ষের, তিনি সেখানে সওয়াল করলেন যে তারা আধার কার্ডটাকেও মান্যতা দিতে রাজি নন। যে আধার কার্ডটা জন্ম থেকে মৃত্যু সব ব্যাপারেই কেন্দ্রীয় সরকার বাধ্যতামূলক করে দিচ্ছে, সেই আধার কার্ড নাকি নির্বাচন কমিশন গ্রহণ করবেন না ভোটার লিস্টে নাম তোলার জন্যে। এ থেকেই বোঝা যায় যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার হিসেবে কাজ করছেন না এবং ভোটার লিস্টের কারচুপি নিয়ে দেশের বিরোধী দলের নেতা তিনি যে সমস্ত তথ্য হাজির করেছেন তার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য কোনো তথ্য কিন্তু নির্বাচন কমিশন দিতে পারেননি। অর্থাৎ মানুষের একটা অনাস্থা তৈরি হয়ে গিয়েছে। এবং আপনারা দেখেছেন, আজকেই আমি সংবাদপত্রে দেখলাম যে বিহারের যে চূড়ান্ত ভোটার লিস্ট পেয়েছে সেখানে নাকি 116 বছর বয়সের বেশ কিছু লোক তাদের নাম এসেছে, অন্য বিতর্ক বাদই দিলাম। তাহলে যে আওয়াজটা পশ্চিমবঙ্গে সর্বনাশ করার জন্য মমতা তুলেছিল অনুপ্রবেশের তত্ত্ব, সেই তত্ত্বকে হাতিয়ার করে গোটা দেশ জুড়ে অমিত শাহ এবং মোদি তারা তাদের হিন্দুত্ববাদী প্রক্রিয়াটা চালু করলেন। এবং দেখবেন ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ যাচ্ছে তারা অধিকাংশই প্রান্তিক স্তরের মানুষ, গরিব মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এ থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে ওদের লক্ষ্য। এখন পশ্চিমবঙ্গের বুকে আছে ধরুন এসআইআর মানেটা কি? প্রত্যেক বছর যাদের 18 বছর হচ্ছে তাদের ভোটার লিস্টে নাম যাবে।
যে পুরনো ভোটার লিস্ট আছে, আমরা তো ছেলেবেলা থেকে নির্বাচন করছি, খেটে নির্বাচন করতাম। আমাদের অভিজ্ঞতা কি বলেছে আমরা দেখেছি, আমরা যে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করা যে আপনার বাড়ির ঠিকানে এই মানুষ আছেন, তারা ভোটার। হয়তো বাড়ির লোক বলবেন না একজন মারা গিয়েছেন, সেখানে লিখে নেওয়া ডেট, এবং সেটা নির্বাচন কমিশনের কর্মীদেরও কাজ। আরেকজনের নাম আছে, হ্যাঁ তিনি এখন তো এখানে থাকেন না, তিনি এখন চাকরি করছেন মেঘালয়ে, তাকে চিহ্নিত করা যে সাময়িকভাবে সে নেই। এই কাজটা করতে গেলে 85 লক্ষ লোকের নাম ঢোকা আর 96 লোকের নাম বাদ যাওয়া, এখানে তো অবাস্তব পরিকল্পনা। কিন্তু এটাকে ধরে এই দুপক্ষ নাচানাচি করছেন, যাদের মূল তত্ত্ব হচ্ছে তথাকথিত অনুপ্রবেশ। বিপদটা সেইখানে, বিপদটা দুই রাজনৈতিক দলের না, বিপদটা সাধারণ দরিদ্র গরিব ভারতবাসীর, বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ এই প্রান্তিক রাজ্যগুলোতে অনুপ্রবেশকারী নাম দিয়ে তারা একটা ধর্মীয় জিগির তোলার চেষ্টা করছেন। পরিষ্কার অমিত শাহর যে সাম্প্রতিক বক্তৃতা, তা থেকে এটা পরিষ্কার, এবং এটাকে ইন্ধন দিচ্ছেন মমতার লোকেরা, এই আর কিছুই না। যদি এসআইআর এ কিছু মানুষের নাম বাদও যায়, আমি সেখানে আইনি তাদের রক্ষা কবচ কি থাকছে, কিভাবে সেটা একটা কথা, এটা খুব চালাকির কথা। আজকে এসআইআর এ আপনার নাম বাদ গেল, কালকেই নির্বাচন কমিশন ভোটের নোটিফিকেশন করে দিল। ভোটের নোটিফিকেশন করে দিয়েই বলবে যেহেতু ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এখন আর কিছু করা যাবে না। তার মানে আপনি এবছর বাদ গেলেন, আপনার নাম থাকবেই না, পরের ভোটে ঠিক হবে, তখন আবার কি অদ্ভুত পরিস্থিতি হবে। সুতরাং বিষয়টা সাংবিধানিক দিক থেকে একটি সাংবিধানিক কর্তার যে ভূমিকা নেওয়া উচিত, সেই ভূমিকা নির্বাচন কমিশন নিচ্ছেন না। আপত্তি সেখানে, আপত্তি এসআইআর নিয়ে না। আমার আপত্তি, ওই রাজনৈতিক দলেরা কি বলছেন তারা বুঝবেন। আমি একজন আইনজীবী হিসেবে, একজন সৎ নাগরিক নিজেকে দাবি করি, সেই সৎ নাগরিক হিসেবে আমি মনে করি যে ভারতবর্ষের প্রজাতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন কোনো ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন না। সম্প্রতি দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন। তা সেই অভিযোগটা কি এসআইআর কেন্দ্রিক? না না না, এটা থেকে হলো যে মুখ্যমন্ত্রী তিনি দুর্নীতিবাজ অফিসারদের লালন পালন করেছেন। কেন, যিনি আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক হচ্ছেন, তিনি তো পশ্চিমবঙ্গে আইএএস ক্যাডার হিসেবেই কাজ করেছেন। তো মুখ্যমন্ত্রী যদি জানেন তার বিরুদ্ধে অভিযোগ আছে, ব্যবস্থা নেননি করো। তাহলে এটা তো প্রকৃতপক্ষে আমাদের যে ধারাবাহিক অভিযোগ এই রাজ্যের প্রশাসন দুর্নীতিকে লালন পালন করছে, সেটা তো মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন যে তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আমি দেখে নেব, বেড়ে খেলবে না। তার মানেটা কি? তার মানেটা যে মুখ্যমন্ত্রী নিজেই এই দুর্নীতিটা করিয়েছেন, করাচ্ছেন এবং করাবেন। খালি একটা হুমকি যে আমার মতামতের বাইরে গেলে পরে তোমার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব, নতুবা তোমার দুর্নীতির কোনো দুর্নীতি নয়। তাহলে এসআইআর কি শুধুমাত্র মানে একটা সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে? এসআইআর এ প্রান্তিক মানুষ, শুধু সংখ্যালঘু না, প্রান্তিক মানুষ। আজকে ধরুন গোটা উত্তরবঙ্গ ভেসে গিয়েছে, মুখ্যমন্ত্রী এখানে নাচানাচি করছেন, তিনি মনে প্রাণ আরও খুশি নাচানাচি করবেন যে এই প্রান্তিক মানুষের ভোট থাকবে না, এবং সেটাকে পরিপুষ্ট করবেন হয়তো নির্বাচন কমিশন। সুতরাং আপডেটিংটা একটা রেগুলার প্রসেস, সেটা করা কঠিন কাজ নয়, এবং সেটা করে থাকলে পরে এসআইআর ফেসআইআর এসবের দরকার হয় না। তাহলে 2002 সাল থেকে কথা কেন উল্লেখ করতে পারবেন? 2002 সালে তারা করেছিলেন, সেই 2002 সালে কোনো ভোটের মুখে ছিল কিনা আমি জানি না, কিন্তু 2002 সালেও আমি যে পদ্ধতি বললাম আপনাকে, সেই পদ্ধতিতে এসআইআর হয়েছে, এই বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করে। এইরকম ব্যাপক হারে 33টা ডকুমেন্ট, এই ডকুমেন্ট না হলে তোমার নাম উঠবে না, তোমার বাপ ঠাকুরদা কোথায় জন্মেছিলেন না দেখালে নাম উঠবে না, এই সমস্ত অযৌক্তিক নথির ভিত্তিতে নয়। অবশ্যই আমরা পরবর্তীতে আবারও আসবো এই দাদাগিরি রাজনীতিতে। আজ এসআইআর নিয়ে যে তথ্য দিলেন, অবশ্যই সাধারণ মানুষের মনে যে ভয় আছে, আশা করি সেই ভয়টা খানিকটা হলেও দূর হবে।